নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করছে বা অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তাদের কাছে আশা করা যায় সুখবরের বদলে অশুভ খবরটা বেশি আসে। কারণ আমি বেশ কয়েকটা মাস ধরে দেখলাম যে আমার কাছে নানান রকমের অভিযোগ, এই হচ্ছে না ওই হচ্ছে না, অর্থাৎ বিয়ের ব্যাপারে আমার কাছে বেশি প্রশ্ন এসছে যে এইরকম বার্থ চার্ট কী দোষ দোষান্তি আছে। সেগুলো দেখলাম, দেখার পরে বুঝলাম রাশি লগ্ন অনুযায়ী যোগ থাকলেও কিন্তু সেই যোগ কোনো কাজে লাগবে না যদি ছকের মধ্যে এই অশুভ দোষ দোষান্তি থাকে। তাই এইরকম দোষ দোষান্তি আমি ভিডিওতে অনেক আগেই জানিয়েছি। এই দোষ থাকলে কিন্তু আমি যে ভিডিওতে বলেছি যে রাশি লগ্ন অনুযায়ী বিয়ের যোগ চলছে 6টা রাশির, সেই 6টা রাশির আজকেও বলবো 6টা রাশির কথা। গোচরের বৃহস্পতি যখন বৃষ রাশিতে যখনই আসবে 6টা রাশি অবশ্যই বিয়ের যোগ তৈরি হবে 6টা রাশির জন্য। সেই 6টা রাশি আপনাদের মনে করে দিতে চাই, বৃষ রাশিতে যখনই বৃহস্পতি গোচরে আসবেন, সেই বৃহস্পতি গোচরে বৃষ রাশিতে আসলে 6টা রাশি উপকৃত হবে বিয়ের ক্ষেত্রে। শুধু বিয়ের ব্যাপারটাই বলছি, এবং কারা বিয়ের ব্যাপারে যোগ থাকলেও পাবে না সেই প্রবলেমগুলোও আপনাদের জানাবো। যারা যারা এই সমস্যার মধ্যে ভুগছে, তাদের কি কারণে যোগ থাকা সত্ত্বেও বিয়ে হলো না বা হতে চাইছে না বা হচ্ছে না, বাধা আসছে দফায় দফায়, কিছু সমস্যার সমাধান করলে হবে কিনা সেগুলো তো তাদের পার্সোনালি আমি জানিয়েছি। তা আপনাদের আমি কোন রাশিদের বিয়ে হবে গোচরের জন্য, বৃহস্পতির গোচরের জন্য, সেটা জানাই। মনে রাখবেন 6টা রাশি, 3টে জলরাশি আর পৃথ্বী রাশি 3টে। ঠিক জলরাশির অপোজিট রাশিগুলোই পৃথ্বী রাশি। একদম খুব সহজ হিসাব মনে রাখবেন, সহজভাবে বোঝানোর জন্য এটা বললাম। 3টে জলরাশি কর্কট বৃশ্চিক মীন, এই 3টে জলরাশি ঠিক তার অপোজিটের রাশি কটাই কিন্তু পৃথ্বী রাশি। যেমন কর্কট রাশির অপোজিটে আছে মকর রাশি, সেটা একটা পৃথ্বী রাশি। আবার বৃশ্চিক রাশির অপোজিটে আছে বৃষ রাশি, সেটাও একটা পৃথ্বী রাশি। আর মীন রাশির অপোজিটে আছে কন্যা রাশি, সেটাও একটা পৃথ্বী রাশি। অর্থাৎ অগ্নি রাশির ঠিক পরের রাশিটাই হচ্ছে পৃথ্বী রাশি। আর এই পৃথ্বী রাশি এবং জলরাশি, এই কয়েকটা রাশির মধ্যে অর্থাৎ 6টা রাশির মধ্যে কিন্তু বৃহস্পতির যখন দৃষ্টি বা অবস্থান থাকবে তখনই কিন্তু বিয়ের যোগ তৈরি হবে। এটা যোগটা তৈরি হবে 50% থেকে 60%, এর বেশি হবে না। যদি তার মধ্যে সেই রাশি বা লগ্নের মধ্যে রাহুর দৃষ্টি বা অবস্থান থাকে, বৃহস্পতির দৃষ্টির সাথেও রাহুর দৃষ্টি এবং অবস্থান থাকতে হবে, তাহলে কিন্তু সেই যোগটা 100% হবে, নচেত কিন্তু 100% হবে না। এটা গোচরের রাহুর কথা বললাম। গোচরের রাহু বৃহস্পতি যদি এই 6টা রাশির মধ্যে বা তাদের সপ্তম ঘরে যদি অবস্থান বা দৃষ্টি পড়ে, তাহলেই কিন্তু 100% যোগ হবে। এই কটা রাশির মধ্যে বৃহস্পতি আর রাহুর দৃষ্টি আছে, তবুও বিয়ের যোগ কেন হচ্ছে না, তার মধ্যে কিছু অবশ্যই কারণ থাকে। সেই সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ছক বিচার করে আমি দেখেছি যে তাদের মধ্যে মেন 4-5টা অশুভ দোষ আছে। সেই 4-5টা দোষের জন্য তাদের বিয়েতে নানান রকমভাবে বাধা বিঘ্ন আসছে। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সপ্তম ঘর। সপ্তম পতি যদি দুস্থানে অবস্থান করে, দুস্থান বলতে এখানে 6-8-12 ঘর, লগ্নের যদি সপ্তম পতি 6-8-12 ঘরে থাকে, তাহলে কিন্তু বিয়ে দেরিতে হবে বা বিয়ে হতে সমস্যা হয়, বিয়ের বাধা আসে, বিয়ের যোগাযোগ হতে হতে অনেক দেরি হয়ে যায়, বিলম্বিত হয়, যার জন্য তাদের মধ্যে হতাশা তৈরি হয়। আর আরেকটা কারণ যেটা হচ্ছে সপ্তম ঘরে যদি কিছু অশুভ গ্রহরা অবস্থান করে, অর্থাৎ শনি, রাহু, মঙ্গল, এমনকি বৃহস্পতি আর রবিও যদি থাকে, সেই রবির সাথে অবশ্য শনি যদি থাকে, সেক্ষেত্রে বেশি এর অশুভত্ব বেড়ে যায়। আর বৃহস্পতি থাকলে কেন সমস্যা হয়, বৃহস্পতিকে বৃদ্ধকারক গ্রহ বলা হয় এবং শনিকে
প্রবৃদ্ধকারক গ্রহ বলা হয়। তাই এই দুটো গ্রহ শনি বৃহস্পতি যদি সপ্তম ঘরে থাকে তাহলে তার ডিলে ম্যারেজ হবে বিয়ের ক্ষেত্রে। আর আরও কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো হচ্ছে মাঙ্গলিক, 100% মাঙ্গলিক হতে হবে। রাশি লগ্ন উভয় দিক থেকেই যদি সেই জাতক জাতিকা মাঙ্গলিক হয় সেই ক্ষেত্রে তার বিয়ের ক্ষেত্রে দেরি হয় বা বিয়ে হতে নানান রকম বাধা বিঘ্ন আসে। আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কালসর্পদোষ। সেই কালসর্পদোষটা রাহু, অনেক রকম কালসর্পদোষ আছে, 12 রকমের কালসর্পদোষ আছে। সেই 12 রকম কালসর্পদোষের মধ্যে যদি রাহু কেতুর যেদিক থেকে ঘুরছে, যেই রোটেশনে ঘোরে রাহু কেতু, ক্লকওয়াইজ রাহু কেতু ঘোরে, অন্যান্য গ্রহদের মতন ঘোরে না। অন্যান্য গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, রাহু কেতু ঘোরে ক্লকওয়াইজ। তাই রাহু কেতু যেই দিকে রোটেট হচ্ছে, যেদিকে ঘুরছে, সেই দিকে যদি সমস্ত গ্রহগুলো বাধা পড়ে যায়, সেই রাহু কেতুর মধ্যে যদি সমস্ত গ্রহ অবস্থান করে, তাহলে সেই যোগটা কিন্তু খুবই এই অশুভ কালসর্পদোষ। এই কালসর্পদোষ যদি জাতক জাতিকার মধ্যে থাকে তাহলে কিন্তু তার বিয়েতে বিলম্ব হয় বা বিয়েতে নানা রকম বাধা বিঘ্ন ঝুট ঝামেলা তৈরি হয় এবং হতাশার সৃষ্টি হয় জাতক জাতিকার মনে, তার বিয়ে করার মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। আর আরেকটা কারণ বলবো, সেই কারণটা হচ্ছে কোনো জাতক জাতিকার জন্মছকের সপ্তম ঘরে যদি দুটো গ্রহ একসাথে অবস্থান করে, সেই দুটো গ্রহ রাহু মঙ্গল হতে পারে, শনি রাহু হতে পারে, রাহু বৃহস্পতি হতে পারে বা শনি বৃহস্পতি হতে পারে। যদি এরা যৌথভাবে একসাথে অবস্থান করে তাহলে কিন্তু এই অশুভ যোগ তৈরি হয়। অর্থাৎ রাহু মঙ্গল যদি একসাথে থাকে সেই যোগটাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ। এই সপ্তম ঘরে যদি থাকে বা পঞ্চম ঘরে যদি থাকে বা অষ্টম ঘরেও যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হয়। বা শনি রবি যদি একসাথে সপ্তম ঘরে, অষ্টম ঘরে, পঞ্চম ঘরে যদি থাকে তাহলে কিন্তু এই মারাত্মক সমস্যা তৈরি হয় সেই জাতক জাতিকার জন্য। অর্থাৎ বিলম্বিত বিবাহ বা বিবাহে বাধা বিঘ্ন আসে এবং বিয়ের মানসিকতা তাদের আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং তারা বিয়ে করতে চায় না। একটা সময় আসবে তারা বিয়ে করতে চাইবে না। যাই হোক, বিয়ের ব্যাপারে এই 4-5টা যে প্রধান কারণের কথা বললাম, এই 4-5টা প্রধান কারণই বিয়ের দেরি করার জন্য বা বিয়েতে বাধা বিঘ্ন আনার জন্য যথেষ্ট কারণ। এই কারণ 4-5টার মধ্যে যদি যে কোনো একটি আপনাদের ছকে থাকে তাহলে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। এই 4-5টা কারণ আরেকবার আপনাদের জাস্ট মনে করিয়ে দিই। সেই 4-5টা কারণ যদি ছকের মধ্যে দেখেন, সেটা হচ্ছে সপ্তমপদী যদি দেখেন, লগ্নর থেকে দেখবেন, লগ্নের সপ্তমপদী যদি 6, 8 এবং 12 ঘরে যদি অবস্থান করে তাহলে কিন্তু এই মারাত্মক সমস্যা, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হবে। এবং দ্বিতীয় যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে 100% মাঙ্গলিক, সেটা 100% রাশি লগ্ন উভয় দিক থেকে হলেই 100% হয়, তাদের কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবেই এবং দাম্পত্য জীবনে খুব প্রভাব ফেলে, অশুভ প্রভাব ফেলে। তৃতীয় যে অশুভ যোগটার কথা, কালসর্পদোষ, সেই কালসর্পদোষটাও 100% হতে হবে। অর্থাৎ রাহু কেতুর একটা সাইডে, যেদিকে রাহু কেতু ঘোরে সেই সাইডে যদি সমস্ত গ্রহ অবস্থান করে যায় তাহলে কিন্তু সেই অশুভ কালসর্পদোষটা তৈরি হয়। আবার চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে অঙ্গারক যোগ, অর্থাৎ ছন্ন ছাড়া যোগ। সপ্তম ঘর, পঞ্চম ঘর এবং অষ্টম ঘরে যদি রাহু মঙ্গল একসাথে অবস্থান করে যায় তাহলে কিন্তু বিয়েতে দেরি হয় বা ডিলে ম্যারেজ হয়। এবং পঞ্চম যে কারণটার কথা বলেছি সেটা হচ্ছে শনি আর রবি বিষ যোগ তৈরি করে। এই বিষ যোগের যে দুটো গ্রহ, এই দুটো গ্রহ যদি একসাথে পঞ্চম, সপ্তম এবং অষ্টম ঘরে অবস্থান করে তাহলে কিন্তু এই অশুভ বিবাহের একটা ইঙ্গিত দেয় বা ডিলে ম্যারেজ হয় বা দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা হয়। যাদের আছে তারাও ভুগবে আর যাদের হয়নি তাদের ক্ষেত্রেও সমস্যা হয়, বিয়ে হতে চায় না, দফায় দফায় বাধা বিঘ্ন আসে, এই সমস্ত কারণ হয়। আর এই সমস্ত কারণগুলোর প্রতিকারের জন্য তেমন কোনো ফল হয় না, তবুও কিছু লগ্ন সাপেক্ষে ছক বিচার করে, এইভাবে তো আন্দাজে বলা যাবে না, ছক পার্সোনালি ছক দেখতে হবে, ছক বিচার করে এই প্রতিকারগুলো করা উচিত আমি মনে করি। তাই লগ্ন সাপেক্ষে গ্রহটা আপনাদের কোথায় আছে
শনি রাহু মঙ্গল অশুভ যেই যোগগুলো, এটা কোন ঘরের সঙ্গে কানেকশান করে হয়েছে সেইগুলো দেখে বিচার করতে হবে। সেই যৌথভাবে যে গ্রহগুলো বসে আছে তাদের দশা অন্তর্দশা পড়ছে কি না, বা সেই গ্রহগুলো নব্যাংশ চক্রেও কোনো অশুভ স্থানে আছে কি না, সেগুলো দেখে তবে বিচার করে দেখতে হবে, এখন প্রতিকার করা উচিত, নচেত নয়। তাই প্রতিকার এখন আমি বলবো না। যদি প্রতিকার করতে চান উইদাউট কস্টে আমার কাছ থেকে প্রতিকার করে নিতে পারেন, যে কোনো পয়সা কড়ি লাগবে না। এর আগেও বলেছি, এখনও বলছি। এর জন্য জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি 2-1 দিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন এবং পরিচিতদের কাছে শেয়ার করে দিতে পারেন, যাতে তারা ঘরে বসে যদি উপকার পায় তাদের জন্য একটুখানি আপনারা সাহায্য করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।